এবং এটা আপনি যেটা বলছেন যে জামাত যে একটা নৈতিক মোরালিস্টিক স্ট্যান্স নেয় পলিটিক্সে, এটার সাথে তাদের জন্য খুবই একটা এম্বারাসিং সিচুয়েশন। কাজেই তাকে বহিষ্কার না করে কোনো উপায় ছিল না, এবং বহিষ্কার করার ফলে উনি তার এমপির পদটা হারাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এটা আইনে, সংবিধানে আছে যে তিনি দল থেকে বহিষ্কৃত হলে বা দলের বিরুদ্ধে ভোট দিলেও হুম। তাকে তার পদ হারাবেন। কাজেই জামাতের জন্য এটা খুবই এম্বারাসিং ছিল, এবং জামাত আসলে কোনোভাবে এই ন্যারেটিভটা চেঞ্জ করতে পারতো না। কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে যেটা সমস্যা হয়েছে যে ন্যারেটিভটা কারো নিয়ন্ত্রণে থাকে না। এটা তার একটা নিজস্ব গতি, তার একটা একটা দানবের মতো নিজস্ব একটা শক্তি অর্জন করতে থাকে, এবং যেভাবে আর কি ভাইরাল হয় জিনিসটা, হুম। এবং একটা জিনিস যখনই ভাইরাল হয়ে যায় ওইটা নিয়ন্ত্রণ করা কারো পক্ষেই সম্ভব না, এবং জামাতের পক্ষে এটা ইগনোর করাও আর সম্ভব ছিল না। এটা তাদের একটা নৈতিক শক্তির পরিচয় না, এটা হচ্ছে তারা বেকায়দায় পড়েছে, এবং এটা ছাড়া তাদের গতি নেই, এটাই তার প্রমাণ করে। কিন্তু এখানে আমি আরেকটা জিনিসের কথা বলবো, যে একজন এমপি, একজন নাগরিক, সে যাই হোক, তার যে একটা ভিডিও, এটা এখন বলা হচ্ছে কোনো আবাসিক হোটেলের রুমের ভিডিও। তো কোন আবাসিক হোটেলের রুমে, বেডরুমে সিসিটিভির ক্যামেরা থাকে, যেটার ভিডিও আবার ফাঁস করা হয় জনসমক্ষে? এটা খুবই উদ্বেগজনক এবং বিপজ্জনক। কারণ আজকে হয়তো আমরা বলতে পারি যে একজন এমপি একটা পাবলিক ফিগার, তার প্রাইভেসি বলে কিছু নেই। কিন্তু আজকে যদি সেটা মেনে নেওয়া হয় যে এমপির প্রাইভেসি বলে কিছু নেই, তাহলে কিন্তু পরবর্তীতে আসবে একজন গায়ক, একজন চিত্র অভিনেতা, একজন লেখক, যারাও পাবলিক ফিগার, তাদেরও প্রাইভেসি বলে কিছু থাকবে না। তো তাদেরকেও আপনি এইভাবে হেনস্থা করতে পারবেন? কাজে এটা কিন্তু একটা খারাপ ইঙ্গিত বহন করে, যে ঘটনা যেটা ঘটলো সেটা সমাজের জন্যই আমার মনে হয় এটা একটা খারাপ ঘটনা ঘটলো, যে প্রাইভেসির আইডিয়াটাই মনে হচ্ছে ধ্বংস হয়ে গেল এখানে। মনে হচ্ছে ধ্বংস, মানে এটা তো নতুন না। ধরেন আমরা অনেক সমালোচনা করেছি সেই মাওলানা মামুনুল হকের বিষয়টাতেও। সেখানেও এই একই হুম, রকম ঘটনা। একটা রুমে সবাই গিয়ে হাতে নাতে ধরা খেলো। কিন্তু সেখানেও একটা মব। এখানেও একটা হুম, মব। মানে সবাই গিয়ে মোরাল জাস্টিস করছে। আমরা দেখছি এক্স্যাক্টলি। যে যাকে আসলে ওই যে ধরা খাওয়ার ব্যাপারটা যার সাথে হচ্ছে, হুম, সে প্রচণ্ড চরিত্র হনন, তার ১২ মানে ১৬ আনা চরিত্র হনন হয়ে যাচ্ছে। হুম, কিন্তু যারা আসলে এই প্রাইভেসির লঙ্ঘনটা করলো, যেটি আসলে আইনগতভাবে অপরাধ, তাদের ব্যাপারে কোনো বিচারের বিষয়টা কেউ তোলেও না কেন? মানে এটি খুব জায়েজ হয়ে গেছে যে যাকে তাকে যেকোনো আবার ফোন কল, হুম, মানে সচরাচরই আমরা দেখি যে একটা ফোন কল ফাঁস হুম, করে দেয়া হলো। এই ব্যাপারগুলোতে আসলে প্রাইভেসি নাই। কেউ কি বলবেও না? মানে এটার কি কোনো পরিবর্তন হুম। হবে না? আপনার মনে আছে হয়তো যে বেশ কয়েক বছর আগে ঢাকার দুটো বিউটি পার্লারে ভিডিও ক্যামেরার কথা ফাঁস হওয়ার পর অনেক প্রতিবাদ এবং হুম, আলোড়ন সৃষ্টি হয়েছিল, এবং এটা নিয়ে তাদেরকে অনেক হেনস্থা হতে হয়েছিল। তো এখন এই যে আবাসিক হোটেলে ভিডিও ক্যামেরা, এটা তো একটা উদ্বেগের বিষয়। এটা তো এইটা নিয়েই তো আলোচনা হবে, যে নিশ্চয়ই। কোন আবাসিক হোটেল তার বেডরুমে এভাবে ভিডিও ক্যামেরা স্থাপন করে, হুম, এবং এটা কি তারা স্থাপন করেছে না অন্য কেউ এসে স্থাপন করে গেছে? সেটাও আরেকটা প্রশ্ন। কারণ বাংলাদেশে এরকমও হয়েছে যে গোয়েন্দা সংস্থারা এইসব কাজ করে। কিন্তু গোয়েন্দা সংস্থারা এইসব কাজ কি আইন অনুযায়ী করে? আদালতের অনুমতি নিয়ে করে, নাকি আদালতের অনুমতি নেওয়ার তাদের কোনো প্রয়োজন নেই? তারা যা খুশি তাই করতে পারে। একটা লোকের টেলিফোন হ্যাক করা, তার বেডরুমে বা তার অন্য কোথাও স্পাই ক্যামেরা বসানো। তো এগুলো তো এক ধরনের সার্ভেইলেন্স সোসাইটির চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। কারণ এখানে কিন্তু জাতীয় নিরাপত্তা বা কোনো অপরাধ দমনের জন্য এটা করা হচ্ছে না। হুম। এটা করা হচ্ছে স্রেফ একটা মানুষের সম্মানহানি করার জন্য। তার প্রাইভেসি লঙ্ঘন করে একটা মানুষ, এবং তার সাথে যে নারী আছেন, এই নারীর কিন্তু ছবি অনেকে ব্লার করার চেষ্টা হুম, করেছেন, কিন্তু অনেকে কিন্তু ব্লার করেননি। খুবই প্রকাশ্যে কা চলে আসছে। সবাই দেখেছে। হ্যাঁ, তো এই নারীর কি দোষ? তিনি একটা সম্পর্ক করেছেন, সেটা যেভাবেই হোক, এটা তার ব্যাপার। এবং এই ব্যাপারটা হচ্ছে এই এমপি এবং তার স্ত্রীর ব্যাপার। এটা আর কারো ব্যাপার না। তো এখন এটা যখন জনসমক্ষে প্রকাশ হয়ে গেছে, এটা একটা কেলেঙ্কারিতে পরিণত হয়েছে। কাজেই জামাত ইসলামীকে এটা পদক্ষেপ নিতেই হবে। নাহলে তারাই এই কেলেঙ্কারির অংশ হয়ে যাবে, এবং সেটা তারা এফোর্ড করতে পারে না। হুম। কিন্তু এই বিষয়টা আসলে অনেক কিছু ভাবার, এটা ভাবিয়ে তোলার খোরাক আছে এই ঘটনায়। নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে দুদিক থেকেই কিছু মানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে জি, বিষয়টা ভাবার, একদমই তাই। অনেক। হুম, আমি একটু আরেকটা বিষয় চাই, মানে জামাতের চাপ এভয়েড করতে পারবে কিনা এই প্রশ্নটা করছিলাম। আমি একটু বিএনপি বা সরকার দলের উপরেও চাপ কেমন? যেমন দেখা যায় যে সংসদে খুব ঐক্যের কথা বলা হয়। ২ দলই মোটামুটি বলে। কিন্তু বাইরে থেকে বিশেষ করে বিরোধীরা সরকারি দলের উপরে, সরকারি দল আগে মোটামুটি টুকটাক বলা দেখলেও ইদানিং মনে হচ্ছে কম বলছেন। যদিও সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগে স্বৈরাচার ছিল, এখন গুপ্তরা প্রকাশ করছেন। এরকম
এরকম একদম সরাসরি ইঙ্গিত করে বিরোধীদের প্রতি বলেছেন। আর বিরোধীরা তো ধরেন একদম কুলাঙ্গার থেকে শুরু করে প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেব, টাল্টি-বাল্টি করছে, পায়ের তলায় মাটি নেই, এরকম নানান রকম কথা তো বলছেনই, গণ-অভ্যুত্থানের হুমকিও পর্যন্ত আবার দিচ্ছেন। হুম, হুম। আন্দোলন করে সরকার পতনের হুমকিও দিচ্ছেন। উম মানে আপনার কাছে কি মনে হয় রসায়নটা আসলে কেমন? সরকারি দল, বিরোধী দলের সংসদে ঐক্য, বাইরে হুমকি। রসায়নটা কেমন মনে হচ্ছে? আমার তো মনে হয় বাংলাদেশে আসলে কোনো বিরোধী দল নেই। যেটা হচ্ছে যে আমরা একটা খেলা। কারণ বিএনপি এবং জামায়াতে ইসলামী দীর্ঘদিনের মিত্র। তারা রাজনীতি করেছে একসাথে, নির্বাচন করেছে একসাথে, রাজপথে আন্দোলন করেছে একসাথে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে একসাথে। হুম। এবং সেই পতনের একটা ফসল ছিল এই এনসিপির আগমন। তো এখন এনসিপিও এই বলয়ের কাজে এটা একটা ক্ষমতার বলয়। তারা বিরোধী দল বলুক থাকুক আর যাই থাকুক তারা সবাই ক্ষমতার বলয় এবং তারা একসাথেই আছে এবং তারা দেশের একটা অংশ, তারা দেশটা পুরাটা না। কারণ দেশের একটা বৃহৎ অংশ দেশে আওয়ামী লীগ এবং তার যে মিত্র দলগুলো সেইগুলোকে বাইরে রেখে এই বলয়টা তৈরি করা হচ্ছে এবং এই বলয়টা হচ্ছে পার্লামেন্টের 100% হচ্ছে এই বলয়টা। কাজেই এদের মধ্যে একটা বিবাদ আছে। বিবাদটা হচ্ছে আমার দৃষ্টিতে জুলাই সনদ নিয়ে। হুম, জুলাই সনদটা আপনার মনে আছে যে জামাত এবং এনসিপি এরা চাচ্ছিল, এরা দাবি করছিল অন্তর্বর্তী সরকারের উপর যাতে এই জুলাই সনদ ইলেকশনের আগে গণভোটে পাশ করিয়ে ইলেকশনের আগেই এটা সংবিধানের অংশ করা হোক। এইটা ছিল তাদের দাবি। কিন্তু বিএনপির চাপের মুখে শেষমেশ ইউনূস সরকার এটাকে ইলেকশন এবং গণভোট একসাথে করে দিয়েছে। হুম। যে গণভোট নিয়ে এখন বিএনপিরও আপত্তি আছে, কারণ বিএনপি মনে করে এই গণভোটটাই বেআইনি এবং তারা গণভোটের অর্ডারটাই পাশ করেনি মানে সংসদে। কাজেই এই জুলাই সনদ নিয়ে হচ্ছে এদের মধ্যে গন্ডগোল। কারণ বিএনপি চায় না যে জুলাই সনদে যা আছে তার সবগুলো বাস্তবায়ন করা, তারা করতে চায় না। তাদের যে ৩১ দফা ছিল ওটার মধ্যে যারা যা ছিল সেগুলো তারা বাস্তবায়ন করতে প্রস্তুত, কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলোর সাথে তারা একমত না এবং তারা ওই আলোচনার সময় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল। কাজেই তারা বলছে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আমরা কেন এগুলো বাস্তবায়ন করব। তো এখন আপনি দেখবেন যে এই যে আন্দোলনের হুমকি জামাত দিয়েছে এক সময়, এনসিপি দিচ্ছে এখন, এগুলো সবই কিন্তু এই জুলাই সনদ কেন্দ্রিক। হুম। এটা কিন্তু ওই হামের মানে মানে সরকার পরিচালনার ক্ষেত্রে কি গাফিলতি হচ্ছে, মূল্যস্ফীতি কত দূর হচ্ছে, সরকার কি পদক্ষেপ নিচ্ছে, মন্ত্রী কি বলছেন না বলছেন, সেটা নিয়ে কিন্তু আন্দোলনের হুমকি না। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কিন্তু জামাত বা এনসিপি আন্দোলন করেনি, করেছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা, হুম। কলেজের শিক্ষার্থীরা যারা আর কি ভুক্তভোগী, তার যে সিদ্ধান্ত ছিল বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়ার। কাজেই একটা বিরোধী দল যেভাবে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে, সরকারের কার্য মানে মানে কাজ নিয়ে প্রশ্ন তুলবে, তাকে জবাবদিহির মুখে দাঁড় করবে, সেটা কিন্তু বিএনপি এবং এই জামাত এবং এনসিপি করছে না। তাদের মূল লক্ষ্য হচ্ছে জুলাই সনদ এবং এই গণভোটের বাস্তবায়ন। গণভোট হয়েছে এবং তারা চায় কিন্তু যে স্কুল কলেজের শিক্ষার্থীদের ব্যাপারটা যেটা বললেন, তাদের পেছনেও কারো ইন্ধন ছিল। ইঙ্গিত গেছে কিন্তু জামাত বা এনসিপি বা বিরোধী পক্ষের প্রতি একটা ইঙ্গিত গেছে। আবার কেউ আওয়ামী লীগের প্রতিও ইঙ্গিত করেছে। তবে যদি মানে আওয়ামী লীগ থাকতো নিশ্চয়ই মানে আইন শৃঙ্খলা বাহিনী হাতে নাতে তাদেরকে ধরার চেষ্টা করত। সেরকম কিছু গ্রেপ্তার হয়নি ফলে তাদের দিকে ইঙ্গিতটা বিশ্লেষকরা কমই দিয়েছে বলে আপাতত বোধ করি। আপনার বিশ্লেষণ থাকলে বলতে পারেন। কিন্তু জামাত এবং এনসিপি তারা এটার পেছনে ইন্ধন দিচ্ছে, এরকম একটা বিশ্লেষণ অনেকেই দিয়েছেন। কেউ আবার এরকমও আসছে যে মানে অছাত্ররা কারা এর মধ্যে ঢুকে গেল। তারা বলছেন হাসিনাকে যেভাবে তাড়ানো হয়েছে এই সরকারকেও বিদায় করা হবে। মানে এরকম স্লোগান শোনা গেছে। ফলে অনেকেই যোগসূত্র খুঁজেছেন। আবার ধরেন হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি তারাও এই আন্দোলনকে কেন্দ্র করে একদম কড়া হুঁশিয়ারি দিয়েছেন। একদম খোদ তারেক রহমান থেকে শুরু করে বিএনপিকে। ফলে তারা তো এই আন্দোলনটাকেও আসলে own করেছেন কিনা? না, আমার মনে হয় যে অনেক, অনেক বেশি দেখা হচ্ছে এখানে। যত না ছিল তার চেয়ে বেশি দেখা হচ্ছে। যেরকম আপনি আপনার যদি আপনি মনে করতে পারেন যে ২০১৮ সালের যে নিরাপদ সড়ক আন্দোলন, হুম, সেটা তো স্কুল ছাত্রদের ছিল, হুম, স্কুল ছাত্র-ছাত্রীদের। কিন্তু আপনি যদি Facebook দেখেন, দিনের পর দিন কিন্তু যারা মানে স্কুল ছাত্র-ছাত্রী না, যারা বয়স্ক, যারা অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু এদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে যে, "বাচ্চারা তোমরা এইটা করো, তোমরা সেটা করো। তোমরা কিন্তু এই পথে যাবা, ওই পথে যাবা না। হুম। তোমরা কিন্তু এদের কথা শুনবা না। তোমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাবা।" এই এখন এই যে আন্দোলনটা হয়ে গেল, ছোটখাটো একটা আন্দোলন হয়ে গেল। মিলনের বিরুদ্ধে, শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে। এখানে কিন্তু আপনি সেরকম বাইরে থেকে একটা ইন্ধন যোগানোর লক্ষণ আমি দেখিনি যে কেউ মানে লেগে আছে তাদেরকে পরামর্শ দিচ্ছে, তাদেরকে পথ দেখাচ্ছে বা কিভাবে অর্গানাইজ হতে হবে।
সেটা কিন্তু ছিল না এবং আন্দোলনটা কিন্তু বেশিদিন চলেও নেই। হুম। কাজেই আমার মনে হয় না যে এই আন্দোলনকে পুঁজি করে কেউ সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছে, এটা আমার মনে হয় বেশি বলা হচ্ছে। যদি কেউ বলে থাকে। আমরা একটু ষড়যন্ত্র তত্ত্বে মানে শুনতে পারলে ভালো লাগে। আমরা মানে নিজেরা দিতে পারলেও আমরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করি। তো বাংলাদেশে অনেক সময় এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব মানে আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। কিন্তু কিন্তু ধরেন এগুলো এইখানে আবার একটা এই ছোট, ছোট ক্ষেত্রে আমি সেটা ট্রাই দেখি না। কিনা? এগুলো আবার ধরেন মানে ছোট, ছোট একটা চেষ্টা কিনা? যেমন ধরেন সেই যে আপনি বলছেন সড়ক আন্দোলন, তাতেও সরকার হুম, পতন হয় নাই। কিন্তু সেটাও একটা থ্রেড তৈরি করেছিল। আস্তে বড় হয়েছিল। সেটাও একটা হুম, ছোট আন্দোলন ছিল বা ধরেন তার আগে কোটা বিরোধী আন্দোলন, সেটি ১ম বারের যেটি হুম। কোটা সংস্কার আন্দোলন যেটি হলো, সেখানেও মানে সেটাও একটা পর্যায় পর্যন্ত গিয়েছিল। সেটাতেও সরকার পতন পর্যন্ত যাওয়ার মতো ছিল না। কিন্তু ছোট আন্দোলন, এরকমই একটা ছোট আন্দোলন থেকে শুরু হয়ে একদম সরকার পতন হলো। সেটাও একটা ছোট কোটা আন্দোলনই ছিল। সেখান থেকে এরকম বড় মানে ছোট একটা আন্দোলন যে বড় হবে না, ছোট, ছোট ট্রাই যে বড় জায়গায় গিয়ে পৌঁছাবে না, তা তো আসলে বর্তমান আশপাশের দেশগুলোতেও যদি তাকাই, সেরকম তো মনে হয় না। মানে ছোট না আন্দোলন থেকেই তো সূত্রপাত। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে পরিস্থিতির উপর নির্ভর করবে। আপনার শেখ হাসিনার বিরুদ্ধে যখন ২০২৪ সালে আন্দোলন শুরু হলো, তিনি অলরেডি ১৫ বছর ক্ষমতায়। হুম, অলরেডি ৩ টা খুবই বিতর্কিত নির্বাচন তিনি করেছেন। অলরেডি অনেক লোক গুম হয়েছে। অলরেডি অনেক লোক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে আ শিকার হয়েছে। কাজেই তার কিন্তু দাঁড়িপাল্লায় যদি মাপেন, তার অপরাধের পাল্লা কিন্তু অনেক ভারী ছিল। কাজেই ২০২৪ এর আন্দোলনের সাথে আপনি এই মিলনের বিরুদ্ধে আন্দোলনটাকে হুম, মিলাতে পারবেন না। কারণ এখন এই সরকার ৪-৫ মাস হুম, ক্ষমতায় আছে। তার কিন্তু অপরাধের পাল্লাটা এখনো নাই। এখনো শুরু হয়নি। হুম, হ্যাঁ? ওইটাই ছিল ১ম তিনি একটা ফাউল করলেন আরকি। কিন্তু ওটা একটা ফাউল ছিল। এটা হয়তো তিনি না বুঝে করেছেন। তো ওই না বুঝে করার জন্যই তার পদত্যাগ করা উচিত। কারণ একটা মন্ত্রী না বুঝে কেন কাজ করবে? তো যাই হোক, সো আমি মনে করি যে হ্যাঁ, এইটা একটা সরকারের এমন একটা পর্যায়ে যায় যখন আ একটি ছোট আন্দোলনটা বড় হতে পারে। ২০১৮ সালে কেন বড় হয়নি? ২ টা আন্দোলন ছিল। এবং ২ টা আন্দোলনের পিছনেই কিন্তু অনেক ইন্ধন ছিল যে এটাকে একটা চরম সরকার বিরোধী আন্দোলনে পরিণত করার। কিন্তু এটা হয়নি কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ২০১৮ সালে অনেক ভালো ছিল। ২০২৪ সালের তুলনায় অনেক ভালো ছিল। কারণ এটা কোভিডের আগে, এটা ইউক্রেন যুদ্ধের আগে। আর এই রোহিঙ্গাদেরকে দেশে ঢুকতে দিয়ে শেখ হাসিনা তখন আন্তর্জাতিক পরিসরেও কিন্তু অনেক প্রশংসিত হুম, হচ্ছেন। তাহলে বাংলাদেশের অবস্থা খুবই ভালো। কাজেই মধ্যবিত্ত শ্রেণীর লোকজন কিন্তু সেভাবে আতঙ্কিত বা হুমকির মুখে ছিল না। ২০২৪ সালে গিয়ে মানে ছবিটা মানে হুম। সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। কাজেই সবকিছুই তখন শেখ হাসিনার প্রতিকূলে এবং তিনি হ্যান্ডেল করতে পারেননি জিনিসটি। ২০১৮ সালে যাই করতেন তিনি পার পেয়ে গেছেন। কিন্তু ২০২৪ সালে তিনি পার পাননি। এই এখন এই যে এই আন্দোলনটা হলো সে পিছনে যেই থাকুক না কেন, অনেকেই হয়তো এটাকে সূত্র ধরে কিছু হুমকি-ধামকি করছে সরকারকে। কিন্তু তারাও জানে যে এই মুহূর্তে একটা আন্দোলন, সরকার বিরোধী বা সরকার পতনের আন্দোলন তৈরি করা এটা এটা একটা কাল্পনিক ব্যাপার। জি, জি, এটা হবে না। স্পষ্ট। মানে একদমই। মানে আমি এই সূত্রে একটু ভারতের আন্দোলন নিয়েও কথা বলতে চাইব। তবে একটু পরে হুম, কথা বলি। আগে এই প্রসঙ্গটা আসি যে শেখ হাসিনাও ফেরার কথা বলছেন এবং বলছেন হু, হু। ডিসেম্বরেই ফিরবেন। সাথে বলছেন নেতা-কর্মীরাও সব প্লেনে বোঝাই করে ফিরবেন, একসাথে দেশে ফিরবেন। আম প্রথমত আসলে এ নিয়ে অনেকগুলোই প্রশ্ন। প্রথমত যেই রাজনৈতিক বাস্তবতা, আবারও এই সরকার মাত্র ৪-৫ মাস গেছে। তাদের আ পাল্লাটা ওরকম আপনি মেপে দেখলেন, বললেন যে কি হুম। অবস্থা। সেই মানে রাজনৈতিক বাস্তবতার মধ্যে মনে হয় যে সত্যি ডিসেম্বরে শেখ হাসিনা এরকম দলবল নিয়ে ফিরতে পারবেন, সেই বাস্তবতা আছে? এই মুহূর্তে তো মনে হচ্ছে নাই, এই মুহূর্তে। কিন্তু উনি বলছেন ডিসেম্বরে ফিরবেন। তো ৫ মাস। ৪-৫ তো মাসের আপনি জানেন একটা কথা আছে যে রাজনীতিতে ১ সপ্তাহই অনেক দীর্ঘ সময়। ৫ মাস তো মানে অনেক লম্বা সময়। কাজেই এই ৫ মাসে কি হয় এটা আপনি এটা বলতে পারবেন না। এই মুহূর্তে সরকার থেকে বলা হচ্ছে যে ১ম এ তো একেবারে ডিনাই করা হচ্ছিল যে তিনি কি বলছেন না বলছেন আমার আমলেই নিতে চায় না। তিনি প্রাসঙ্গিক না। তিনি অতীত হয়ে গেছেন। তারপরে তারা মানে মোটামুটি এসে বলছেন যে তিনি আসলে তাকে গ্রেফতার করা হবে, তাকে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হবে না। গ্রেফতার করার পর তার রায় কার্যকর করা হবে। তারপর বলছেন যে হ্যাঁ, তার যদি আপিল করার সুযোগ থাকে সেটা আইন বলে দিবে। উনারা এখন আইন প্রক্রিয়ার কথা বলছেন যে শেখ হাসিনা ফিরলে কি প্রক্রিয়া হতে পারে। কাজেই তাদের মাথায় কিন্তু বিষয়টা অলরেডি ঢুকে গেছে যে তিনি ফিরতে পারেন। এখন ফিরবেন কিনা সেটা তো পরের কথা। কিন্তু সরকারের যারা এখন দায়িত্বশীল ব্যক্তি মন্তব্য করছেন, তারা কিন্তু এমনভাবে কথা বলছেন যে ফেরাটা একেবারে অসম্ভব ব্যাপার না বা অকল্পনীয় ব্যাপার না। এখন এ আজকে থেকে ৫ ডিসেম্বর এই সময়ের মধ্যে কি হবে? একটা আলোচনা হতে হবে। কারণ আমার মনে হয় না যে শেখ হাসিনা কোনো সমঝোতা, একটা ন্যূনতম সমঝোতা ছাড়াই, একটা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া যে তিনি দেশে
এয়ারপোর্টে নামার পরে কি হবে, তিনি কি আপিল করতে পারবেন, আপিল কি মঞ্জুর হবে কি হবে না, একটা ধারণা না নিয়ে তিনি এই ফিরবেন। সমঝোতা কার সাথে? সরকারের সাথে? এটা তো সরকারের সাথেই করতে হবে, কিন্তু কারণ সরকারই তো দেশ হুম, চালাচ্ছে, হুম। সরকারই সিদ্ধান্ত নেবে। আর কিন্তু শেখ হাসিনা তো সরাসরি সরকারের সাথে কথা বলবে না, এবং সরকারও তার সাথে সরাসরি কথা বলবে না। তো আমার মনে হয় বাংলাদেশের যে ইতিহাস, বিএনপি আওয়ামী লীগ কখনোই ক্রাইসিস টাইমে একে অপরের সাথে কথা বলে না, বিদেশি কেউ এসে মধ্যস্থতা করে। হুম। এটা আমরা অতীতে দেখেছি। আগে তারা প্রকাশ্যে আসতো, সোনারগাঁও হোটেলে থাকতো, সুইমিং পুলে সাঁতার কাটতো এবং আম, বিকেলে গিয়ে মিটিং করতো। এখন যেটা হবে সেটা এটা নিশ্চয়ই পর্দার আড়ালে হবে যদি কিছু আপনার হয়। ধরেন বিদেশি কারো আমার সাথে মনে পড়লো যে সার্জিও গোর আসছেন, ট্রাম্পের বিশেষ দূত এই মাসের শেষের দিকে। মানে বিদেশি কারো বলতে এরকম একটা উপস্থিতি তো এখন আসছে। এটা কি কোনো বার্তা? এটা অনেকেই মনে করছেন যে ঠিক এই মুহূর্তে কেন গোর আসছে, কারণ গোর তো শুধু ভারতে নিযুক্ত আমেরিকান অ্যাম্বাসেডর না, তিনি তো পুরো দক্ষিণ হুম, এশিয়ার আমেরিকার প্রতিনিধি। কাজেই দক্ষিণ এশিয়ার সব দেশের বিষয়ে তিনি নাক গলান। এবং আপনি খেয়াল করবেন যে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যেদিন নিযুক্ত হলেন, সেদিনই কিন্তু তিনি, হুম, সার্জি গোর তাকে একটা অভিনন্দন করে এক্সে একটা পোস্ট দিয়েছিলেন। এখন এটা খুব বিরল একটা ঘটনা যে আমি হচ্ছি এই দেশে অ্যাম্বাসেডর, সেই দেশের অ্যাম্বাসেডর আরেক দেশে, তাকে আমি কেন অভিনন্দন করতে যাব, হুম, আমার কি এখানে। সো আমার মনে হয় যে ত্রিবেদীর সাথে তার একটা সম্পর্ক আছে, এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, কাজের ক্ষেত্রে সম্পর্ক হোক। বাট গোর এবং ত্রিবেদী অনেক বয়স্ক, তার বোধহয় বয়স 75-এর কোঠায়, সার্জিও গোর বোধহয় 40 এরকম কিছু হবে। কিন্তু আমার মনে হয় তাদের মধ্যে কিছু যোগাযোগ আছে। এবং আমি শুনলাম যে গোর যখন ঢাকায় থাকবেন তখন তিনি ত্রিবেদীর সাথে দেখাও করবেন, বা ত্রিবেদী তার সাথে দেখা করবে। হুম। কারণ সম্পর্কটা হবে এরকম, কারণ তিনি সিনিয়র, তার পজিশনটা, যেহেতু তিনি পুরো দক্ষিণ এশিয়ার জন্য আমেরিকান এনভয়, ত্রিবেদী তার সাথে দেখা করবেন। তো এটাও একটা স্ট্রেঞ্জ ব্যাপার যে আমেরিকার দূত আসছে ঢাকায় বাংলাদেশের সাথে বাইল্যাটারাল হুম। বিষয় আলাপ করার জন্য, সেখানে ভারতীয় হাই কমিশনার কেন তার সাথে দেখা করবে। কাজে এইসবের অনেক গুজব, জল্পনা কল্পনার ডানাপালা মেলা শুরু করে দেয় যখন এসব ঘটে, যে তাহলে কি গোর এই ভারত সরকারের কাছ থেকে হাসিনার বিষয়ে কোনো বার্তা নিয়ে আসছে কিনা। এটা হতেও পারে, না হতে পারে, না একেবারে উড়িয়েও দেওয়া যায় না, আবার হলফ করে বলাও যায় না। কারণ হচ্ছে যে বাংলাদেশ এখন চীনের সাথে একটা নতুন করে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আগেও ছিল, কিন্তু এখন আরো জোরদার করার চেষ্টা করছে। সেটা আবার ট্রাম্প প্রশাসন কিভাবে দেখছে না দেখছে সেটারও একটা বিষয়। আবার ট্রাম্প প্রশাসন চায় ভারতের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে, আবার বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক প্রায় নাই বললেই চলে। এখনো ওই ইউনূস সরকার আমলে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল সেটা পুনরায় মেরামত করা হয়নি। কাজে অনেক কিছু বিষয় আছে এখানে ট্রাম্প সরকারের বাংলাদেশের সাথে আলোচনার, কিন্তু কতটুকু করবে এবং সেখানে শেখ হাসিনা কতটুকু মানে জায়গা পাবে, সেটা হচ্ছে বড় প্রশ্নের বিষয়। কিন্তু আমার মনে হয় যে এটা সার্জিও গোরের এই ভিজিটে হোক আর পরে অন্য কোনো সূত্র ধরে হোক, একটা বিদেশি কাউকে এই মধ্যস্থতা করতে হবে, কারণ আওয়ামী লীগ বিএনপি একে অপরের মুখ দেখতে পারে না এই মুহূর্তে। কাজেই আলোচনা করবে, সমঝোতা করবে, এটা তাদের পক্ষে সম্ভব হবে না। এবং এই এই মানে বিদেশি পক্ষ বলতে আপনি ভারতকে বলতে পারেন, যুক্তরাষ্ট্রকে বলতে পারেন, বা কোনো একটা পক্ষ এখানে মধ্যস্থতা করবে। কিন্তু আমার মনে হয় না এই মধ্যস্থতা প্রকাশ্যে হবে, জনসমক্ষে হবে। কারণ দুজনের কেউই স্বীকার করবে না যে আদৌ কোনো আলোচনা হচ্ছে। কারণ দুজনেই মনে করে যে এখানে দেখুন আমরা এখন তো একটা নতুন ক্যারেক্টার, মানে এর আগেও এরকম বিদেশিরা এসে মধ্যস্থতা করেছে, জাতিসংঘ বা হুম, যুক্তরাষ্ট্রই আমরা এই ভূমিকাতে দেখেছি। এখন জামাতে ইসলামী একটা বড় ক্যারেক্টার যারা বিরোধী দলে আছে। ফলে তারা আসলে কি তাদের কতটুকু প্রভাব? তারা নিশ্চয়ই কোনোভাবেই চাইবে না যে আওয়ামী লীগ কোনোভাবেই ব্যাক করতে পারুক। সো তারা কিরকম প্রভাব ফেলবে? শুধু জামাত ইসলামী না, এনসিপির কথা ধরেন, তারা ওটা তো তো জোট, আরো একটা ঘোরতর, জোটের মধ্যে তো বলছি আরকি। হ্যাঁ। আরো ঘোরতর বিরোধী। কারণ এই ক্ষেত্রে কিন্তু আপনি জোট ফোট দেখবেন না, এনসিপি নিজে থেকে চলবে, জামাত নিজের থেকে চলবে, আচ্ছা। কিন্তু তাদের অবস্থান একই হবে। তারা বিএনপি সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবে যাতে কোনোভাবেই শেখ হাসিনাকে 1 ইঞ্চি ছাড় না দেওয়া হয়। আপনি দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, তিনি খুব, আমি দেখলাম তার একটা ক্লিপ, যে মনে হচ্ছে খুব মন খারাপ তার। তিনি বলছেন যে আমি যে মানে জানাম যে এটা তার উচিত প্রত্যর্পণ চুক্তির অধীনে বন্দী হিসেবে ফেরা। তিনি স্বেচ্ছায় নিজে নিজে ফিরবেন, এটা তো ঠিক হচ্ছে না। আর একটু গোস্সা করেছেন তিনি যে কি হচ্ছে এটা, তিনি কেন একা একা নিজে নিজে ফিরবেন। কাজেই
কিন্তু এটা দেখে মনে হলো যে তিনি ধারণা করছেন যে শেখ হাসিনা যে স্বেচ্ছায় ফেরার ঘোষণা দিয়েছেন সেটা হয়তো কার্যকরী হবে। কিন্তু জামাত এবং এনসিপি অবশ্যই চেষ্টা করবে যে যাতে কোনোভাবেই শেখ হাসিনাকে কোনো ছাড় না দেওয়া হয় এখানে। এবং নাহিদ তো বলেছে যে তিনি শুধু ফিরবেন ফাঁসিতে ঝোলার জন্য, ফাঁসির রায় কার্যকরের জন্যই তাকে ফিরতে হবে, আর কোনো কিছু না। তো ওইটা তো হবে না, কারণ বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেবে এটা আমি বিশ্বাস করি না। তো যাই হোক, তারা চায় যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হোক। আম, এখন তারা এই যে আপনি একটু আগেই বলছিলেন যে রাস্তায় আন্দোলনের হুমকি, তো এই আগামী 5 মাসে এই রাস্তার আন্দোলনটায় যে ইস্যু, আমি যেটা মনে করি জুলাই সনদ হবে মেইন ইস্যু, সেই ইস্যুর সাথে যে হাসিনার ফেরার বিষয়টা যোগ হবে না তার কোনো নিশ্চয়তা নেই। আমার মনে হয় যোগ হয়ে যাবে। তারা যদি মনে করে যে এই সরকার একটু দুর্বল হচ্ছে আওয়ামী লীগের প্রতি, তারা আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করার চেষ্টা করছে, তাহলে কিন্তু তারা আরো আহ, বেশি একটা সরকার বিরোধী অবস্থানে চলে যাবে, কারণ তারা চায় না কোনোভাবেই আওয়ামী লীগ মাঠে ফিরে আসুক। অ্যান্ড ফানি ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে না থাকলে তো বিএনপিরই লাভ হয়, কারণ আমরা তো গত নির্বাচনেই দেখলাম আওয়ামী লীগ মাঠে না থাকা বিএনপির মানে ক্ষেত্রে এটা হচ্ছে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো। হ্যাঁ, কারণ এটা তার কোনো, আসলেই তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, জামাত কোনো প্রতিদ্বন্দ্বী না। তারা কিভাবে 31% ভোট পেল আমার নিজেও বুঝে উঠতে পারি না। হ্যাঁ, কিন্তু কাজেই বিএনপি তো চাইবে না, মানে বিএনপি তো চাইবে যে একটা আওয়ামী লীগ বিহীন রাজনীতি হলে তারা খুব সুন্দরভাবে তারা মিলেমিশে জামাত এবং এনসিপির সাথে দেশ চালাতে পারবে। কিন্তু সেটা মানে তারা এটা নিশ্চয়ই জানে যে এটা একটা ঝুঁকিপূর্ণ স্ট্র্যাটেজি, কারণ আওয়ামী লীগের মতো দলকে বাদ রেখে আপনি দেশটাকে স্থিতিশীল রাখবেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিকমতো চলবে, সবকিছু ঠিকমতো চলবে, এটা আপনি বেশি দিন এক্সপেক্ট করতে পারেন না। হুম। শেখ মাত্র হাসিনা তো তার 4-5 মাস। মানে একটা প্রমাণই দেখিয়েছেন। মানে বিএনপি বা বাকি দলগুলোকে বাদ রেখে ভোট থেকে তারা তো খুব বেশি দিন মানে অনেকদিন চলেছেন আসলে ১৫ বছর চলেছেন। খুব বেশি দিন তো চলতে পারেনি। সেটা কি একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে কিনা তাদের জন্য বা নিবেন হ্যাঁ, কিনা? যদিও শেখ হাসিনা তো ইতিহাস দেখে দু না হাজার আমাদের রাজনীতি। জি। 10 বছর তিন পরপর দুইটা নির্বাচন করে তারপরে ওই মানে ভুয়া নির্বাচন করে 5-5-10 বছর তিনি শাসন করেছেন হুম, কোনো হুম, বাধা ছাড়াই। কিন্তু হুম, হুম, এখন মনে হয় যে এই এই একই জিনিস রিপিট করা এটা কিন্তু ডিফিকাল্ট হবে। আর মানে বিশেষ করে বিএনপি কতটুকু পারবে, আর আর আওয়ামী লীগ যেভাবে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী তিনটাকেই কিন্তু তার পক্ষে নিয়ে ফেলেছিল। কিভাবে নিয়েছিল আমি জানি না, কিন্তু নিয়েছিল। তারা আওয়ামী লীগের কাজই করছিল। আওয়ামী লীগকে টিকিয়ে রাখার কাজেই তারা নিয়োজিত ছিল। কারণ তারাও মনে করছিল যে এই মুহূর্তে দেশটাকে স্থিতিশীল রাখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। কিন্তু তারা যদি মনে করে যে দেশটাকে স্থিতিশীল রাখতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, ক্ষমতায় না রাজনীতির মাঠে, তাহলে তারাও কিন্তু ওই মানে সেভাবেই সরকারকে হুম। উপদেশ দিবে। যে তো সবকিছু নির্ভর করে যে আমি আওয়ামী আরেকবার লীগের। একটু সুনির্দিষ্টভাবে প্রশ্নটা করি যে, মানে আপনি বলছেন আরো একটু সামারাইজ করে যদি বলেন এই বিষয়টা যে, তাহলে আর ঠিক কি বিষয়ের উপরে আওয়ামী লীগের ফেরাটা নির্ভর করছে? শেখ হাসিনা তো বলছেন ডিসেম্বরে ফিরবেন। কিন্তু তার ফেরাটা আসলে নির্ভরশীল কিসের উপরে? কিসের উপরে? প্রথমত সরকারের সাথে তার একটা সমঝোতা হতে হবে, ন্যূনতম সমঝোতা, যে তিনি ফিরলে কি হবে, গ্রেফতার হবেন, আত্মসমর্পণ করতে পারবেন, আপিল করতে পারবেন, আপিল করলে আপিল মঞ্জুর হবে, ওনার কি জামিন মঞ্জুর হবে, এইসব বিষয় তাকে মানে একটা সমঝোতা করতে হবে, সে যেভাবেই হোক। তাহলে তিনি জানবেন যে তিনি অবতরণ করলে ঢাকায় তার কি হবে, তার পদক্ষেপগুলো কি হবে। সেটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে যে তার নিরাপত্তার একটা নিশ্চয়তা নিশ্চয়ই চাইবেন তিনি, যে তিনি এয়ারপোর্টে নামা মাত্রই যেন কেউ তাকে গুলি করে হত্যা না করে, বা জেলে নেওয়ার পর যেন জেলে আবার সেই 75 সালে 3রা নভেম্বরের মতো কেউ এসে হুম, তার তার সেলে ঢুকে তাকে গুলি করে হত্যা না করে। এই নিশ্চয়তা তিনি চাইবেন, and এই নিশ্চয়তা সরকারকে দিতে হবে, আর তো কেউ দিতে পারবে না। কাজে আমার মনে হয় এই দুইটা হচ্ছে মিনিমাম। যদিও তিনি রয়টার্সের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে তিনি চাইবেন যে তার দলের উপর যে নিষেধাজ্ঞা, তার কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা, সেটা তুলে নেওয়া হোক, এবং জেলে যে তাদের নেতাকর্মীরা আছেন অনেক দিন ধরে, প্রায় 2 বছর বেশি, প্রায় 2 বছর ধরে বিনা বিচারে আছেন, তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হোক। এখন এই দুইটা দাবি যদি তিনি করেন তাহলে সেটা হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তিনি তো ওই পজিশনে নেই নতুন শর্ত দেওয়ার বা দাবি করার। তার অবস্থান তো দুর্বল, সরকারের অবস্থানের চেয়ে তার অবস্থান অনেক দুর্বল। কাজে এই ধরনের দাবি তিনি করতে পারবেন কিনা, বা দাবি করলেও সরকার এটা মানবে কিনা জানি না। কিন্তু মানে ন্যূনতম আমার মনে হয় যে এই তার নিরাপত্তা এবং ফেরার পর তার আইনি প্রক্রিয়াটা কি হবে, তিনি যে আপিল করতে পারবেন
এবং সুযোগটা পাবেন, সেটা নিশ্চিত হলেই আমার মনে হয় তিনি আসতে পারবেন। আর তার না, আর এটা যদি না হয় তাহলে তিনি আসতে পারবেন না। সরকার যদি বলে না আমি তোমাকে কোনো নিশ্চয়তা দিব না, আপনি আসলেই আমি আপনাকে গ্রেফতার করে রায় কার্যকর করার প্রক্রিয়া শুরু করে দিব, তাহলে তিনি আসতে পারবেন না। কেউ তো ফাঁসিতে ঝোলার জন্য হুম। দেশে ফিরবে না। হুম। এখন সরকারের এই অবস্থানের উপরে নিশ্চয়ই অনেক কিছু নির্ভরশীল। আপনি বলছিলেন যে কিছু বিদেশি সমঝোতার দরকার হয়। আ মানে আমরা শেখ হাসিনার মুখে ক্ষমতাচ্যুত হবার আগেও যেমন শুনেছি, পরেও শুনেছি যে আমেরিকা চায়নি বলেই তিনি ক্ষমতায় থাকতে পারেন নাই। বা হুম। আমেরিকা চেয়েছে বলেই তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। এবং এই কথার প্রতিফলন আমরা আ আন্দোলনে মানে জুলাই আন্দোলনপন্থী যারা আছে ধরেন ফরহাদ মজহার থেকে শুরু করে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া উনাদের মুখেও শুনেছি যে কিভাবে আসলে বা ধরেন সম্প্রতি সানজিদা তুলি এমপি তিনিও বললেন পিটার হাসকে রিয়াল হিরো মানে মার্কিন হুম, হুম, হুম। রাষ্ট্রদূতকে। আ ফলে তাদের মুখে শুনেছি আবার যুক্তরাষ্ট্রেরও গবেষক থেকে শুরু করে বিশ্লেষক থেকে শুরু করে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা এমনকি ডোনাল্ড ট্রাম্পের মুখেও শুনেছি $২৯ মিলিয়ন সহায়তা দেবার কথা। ফলে একটা বিষয় আছে। এখন মানে এটা যদি বলি যে আমেরিকা চেয়েছে বলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতে হয়েছে। এখন আমেরিকা কি চায়? সেই মানে আমেরিকা না চাইলে কি তিনি ফিরতে পারবেন আ দেশে? এটা খুব কঠিন। আমেরিকা না চাইলে তিনি দেশে ফিরতে পারবেন না এই কারণে যে আমেরিকা যদি না চায় তাহলে কোনো কিছুই হবে না। কারণ এখানে জিনিসটাকে মানে মুভ করতে হবে তো, প্রবাহ মুভ করতে হবে। এখন তো সব স্থবির হয়ে আছে। সব স্টাক হয়ে আছে। একজন দিল্লিতে স্টাক হয়ে আছে। তো এখন এটা কি ভারতীয়রা মুভ করাতে পারবে? বাংলাদেশ সরকার তো ভারতের সাথে সেভাবে সেই সম্পর্ক নেই যে ভারতের কথায় কান দেবে। কান দিবে শুধু আমেরিকার কথায়। হুম, কাজেই আমেরিকা যদি মুভ না করে তাহলে কিছুই হবে না। কাজেই আমি বলব না যে আমেরিকা না চাইলে শেখ হাসিনা ফিরবে না। আমি বলব যে আমেরিকা যদি চায় তাহলে হয়তো শেখ হাসিনা ফিরতে পারবে। আর যদি আমেরিকা কোনো হস্তক্ষেপ না করে তাহলে জিনিসটা স্টাক হয়ে থাকবে। একেবারেই স্টাক হয়ে থাকবে। আরেকটা কথা আমি বলে রাখি যে আমরা অনেকেই বলে যে আমেরিকা এখানে বড় ভূমিকা পালন করেছে। আপনি কতগুলো নাম বললেন, আসিফ মাহমুদ, তুলি ইত্যাদি। শেখ হাসিনা নিজেও বলেছিল, আপনি বললেন। কিন্তু সম্প্রতি কিন্তু তিনি ওই লাইন থেকে সরে সরে এসেছেন। গেছেন। আপনি যদি তার ওই যে লিখিত যেসব ইন্টারভিউ দিয়েছেন, সেসব ইন্টারভিউতে যেরকম আমি ওই রাশিয়ান টিভি সেখানে একটা লিখিত ইন্টারভিউ পড়ছিলাম। সেখানে তো রাশিয়ান টিভিরা জিজ্ঞেস করছিল যে, আপনাকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকার কি ভূমিকা ছিল?" তিনি সরাসরি অস্বীকার করলেন। তিনি বললেন, "না, আমেরিকানরা কোনো আ আমাকে সরানোর জন্য কোনো ভূমিকা ভূমিকা পালন করেনি।" রাখেনি। কাজেই তিনি ওই লাইন থেকে সরে এসেছেন কেন? কারণ এখন তিনি আবার আমেরিকার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চান। হুম, কাজেই আমেরিকাকে গাল দিয়ে বেড়ালে তো সেটা হবে না। সবাইকে বলতে হবে যে, "না, না, আমেরিকা আমাকে সরায়নি।" কারণ তার আমেরিকাকে এখন প্রয়োজন। শুধু ভারতকে দিয়ে হবে না, আমেরিকাকে প্রয়োজন। আমেরিকা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বাংলাদেশে। কিন্তু ভারতের চেয়ে আমেরিকা ধরেন প্রভাবশালী। মানে তার কথায় যে আমেরিকা কিছু করে নাই। এরকম একটা কথায় মানে তাদের প্রতি বা আওয়ামী লীগের প্রতি বায়াসড হবেই কেন? বা আওয়ামী লীগের এই সহযোগিতাটা কেন করবে? যেখানে আ বাংলাদেশের ইউনূস সরকার থেকে শুরু করে বর্তমান সরকার তাদের যে মার্কিন চুক্তি থেকে শুরু করে ধরেন মাঝখানেও যে ঘটনাগুলো দেখলাম সংসদে আমেরিকা ককাস হলো বা সংসদের দক্ষিণ প্লাজায় একটা ওটা একটা আনুষ্ঠানিকতা। তবুও একটা বার্তা হুম। বহন করে বলেই অনেকে বলছেন। এই যে বিষয়গুলো হলো মানে আমেরিকার স্বার্থ তো আমেরিকা মানে রাখতেই পারছে। আমি জিজ্ঞাসা করছিলাম এই প্রশ্নটা যে আম মার্কিন চুক্তি, বাণিজ্য চুক্তির বিষয়ে ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে এই চুক্তিটা করতে হয়েছে সবার সম্মতিতেই তো হয়েছে। করতে হয়েছে নির্বাচনটাকে স্বীকৃতি আদায়ের জন্য। এছাড়া কোনো বিকল্প ছিল না। ফলে মানে আমেরিকা তার স্বার্থ উদ্ধারে যা করা দরকার সেটা তারা করছে বা বাংলাদেশেরও একটা যোগাযোগ তো ওভাবে হয়েই যাচ্ছে বা দুজনেরই স্বার্থ, সরকার বা দলগুলোর স্বার্থ, আমেরিকার স্বার্থ। হুম। তাহলে সেক্ষেত্রে কেন আওয়ামী লীগ কেন এখানে কোনো রকম স্কোপ পাবে? আমার মনে হয় না যে ডক্টর ব্যারিস্টার ফুয়াদ যেটা বলেছেন যে আ নির্বাচনের স্বীকৃতির জন্য বাণিজ্য চুক্তিতে সই করতে চায়। আমার মনে হয় এটা একটা বকবাস কথা। আ নির্বা আ বাণিজ্য চুক্তি করতে হয়েছে কারণ আমেরিকা সারা দুনিয়াতে প্রত্যেক দেশের সাথে এই ধরনের বাণিজ্য চুক্তি করছিল। হুম, এই চুক্তিটা করার প্রয়োজন ছিল কারণ ট্রাম্প চায় প্রতিটা দেশ আমেরিকা থেকে জিনিস কিনবে। শুধু বিক্রি করবে সেটা হবে না। এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেটা। বাংলাদেশ আমেরিকায় অনেক জিনিস বিক্রি করে কিন্তু কিছুই কেনে না। সেজন্য ট্রাম্প বলেছে, "হয় তুমি কিনবা নয় কিন্তু তোমার এই বিক্রি করা জিনিসের উপর আমি ৫০% ট্যারিফ বসায় দিব।" কাজেই ওটা হচ্ছে একেবারে বাণিজ্যিক একটা ব্যাপার। ওটা ট্রাম্পের একটা পেট প্রজেক্ট। সেটার সাথে নির্বাচনের স্বীকৃতি কোনো সম্পর্ক নাই। এটা ব্যারিস্টার ফুয়াদ বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন এসব কথা বলে। হুম, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমেরিকা কেন মানে সোজা বাংলায় বলতে আমেরিকার কি ঠেকা পড়ছে আওয়ামী লীগকে সাহায্য করার? হুম, কোনো ঠেকা পড়ে নাই। কিন্তু আমেরিকা চাইবে যে এখন ভারতের সাথে একটা
সম্পর্ক করতে, এবং তারা চাইবে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা স্থিতিশীল সম্পর্ক হোক। কারণ তারা চাচ্ছে যে চীন যাতে এই অঞ্চলে বেশি দূর অগ্রসর হতে না পারে, এবং সেটার জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা স্থিতিশীল এবং ভালো সম্পর্ক প্রয়োজন। এখানে অস্থিতিশীলতা চীনের জন্য একটা সুযোগ করে দিতে পারে, এটা তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এবং চীন ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে যে তাদের ওই কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত একটা ইকোনমিক করিডোর মিয়ানমারের ভিতর দিয়ে তৈরি করার একটা প্রস্তাব তারেক রহমানকে দিয়েছে, যদিও সেটা এখনো বাংলাদেশ গ্রহণ করেনি মানে এটা নিয়ে ভাববে আর কি। তো চীন তো সেটাই চেষ্টা করছে যে বঙ্গোপসাগরে যাতে তারা দ্রুত প্রবেশ করতে পারে, অ্যাক্সেস পায়। কাজে আমেরিকা চাইবে না যে এই অঞ্চলে ভারত এবং বাংলাদেশ একটা বৈরী সম্পর্ক এবং একটা অস্থিতিশীল পরিবেশ থাকুক। আর সেখানে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়া এবং আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে নেওয়া যদি বাংলাদেশে একটা ভারসাম্য তৈরি করে, যার ফলে বাংলাদেশ এবং ভারত একটা মিনিংফুল একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে পারে, তাহলে আমেরিকার জন্য এটা একটা সাকসেস আমার মতে। সো এটা আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বা কোনো ঠেকানা, এইটা হচ্ছে তাদের জিওপলিটিক্যাল ইন্টারেস্টের কারণে, যে এই অঞ্চলে আমি স্থিতিশীলতা চাই, এবং সেটার জন্য যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তন প্রয়োজন হয় রাজনীতিতে, মানে হোক সেটা, এটা তো কোনো বাধা হতে পারে না। এবং এটার পিছনে ভারতের নিশ্চয়ই একটা ভূমিকা আছে, কারণ ভারত বলতে পারে যে আমার দেশে এত হাজার আওয়ামী লীগের আশ্রয় নিয়ে আছে, শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়ে আছে, আমি তো এদেরকে ফেলে দিতে পারি না, কিন্তু এদেরকে আমি ফিরিয়েও দিতে পারি না যদি না তাদের রাজনীতিক করার অধিকার ফিরে আসে। কাজেই হয়তো আমেরিকা এই এই চিন্তা থেকে এই কাজটা করতে পারে। আমি আর অন্য কোনো দেখি না যে আমি হাসিনার প্রতি কোনো এখন দুর্বলতা বা ভারতের ভালোবাসা। অবস্থানও মানে যুক্তরাষ্ট্রের বিষয়টা মোটামুটি ভূ রাজনৈতিক ইন্টারেস্টের একটা ব্যাপার আছে। আর ভারতের অবস্থানটা যেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে তিনি বললেন সাংবাদিকের প্রশ্নের জবাবে তাদের মানে শেখ হাসিনার প্রত্যার্পণ প্রশ্নে তো যখন তাকে প্রশ্নটা করা হলো তিনি বললেন যে তাদের অবস্থানের বা দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয় নাই এ বিষয়ে। এখন ভারতেও ওই ককরোচ পার্টি সিজেপি হুম। তারা আন্দোলন করছে, বেশ ভালোই বড়সড় আন্দোলন হয়ে গেছে এখন সেটি, এবং আরও গড়াচ্ছে আন্দোলন। এই আন্দোলনে যখন মোদী সরকারই একরকম একটু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে বা টালমাটাল একটা অবস্থার মধ্যে তাদের যেতে হচ্ছে, তখন মানে এর একটা প্রভাব এর উপরেও পড়বে কিনা, মানে শেখ হাসিনার প্রত্যার্পণ, শেখ হাসিনা ফিরবেন এই সিদ্ধান্তর উপরে কোনো রকম প্রভাব পড়বে কিনা তাদের নিজেদের আমার মনে অবস্থান? হয় না হুম। আমার মনে হয় না যে এই তেলাপোকা পার্টি আন্দোলন আম, মানে শেখ হাসিনা নিয়ে ভারত সরকারের নীতির উপর কোনো প্রভাব ফেলবে। এটার কারণ হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তাকে অতিথি হিসেবে ট্রিট করার পেছনে কিন্তু শুধু বিজেপি না, এখানে কিন্তু ভারতের সকল আম, আপনার রাজনৈতিক দলের সম্মতি আছে। এটা কিন্তু সর্বসম্মতিক্রমে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে। সেখানে আওয়ামী লীগের যারা গেছে এখানে একেবারে সর্বদলীয় সম্মতি আছে। কাজে এটা ঠিক বিজেপি বা নরেন্দ্র মোদীর নীতি না, এটা ভারতের রাষ্ট্রীয় নীতি। কাজেই ককরোচ পার্টি কি করলো না করলো সেটা মোদীকে এফেক্ট করতে পারে, বিজেপির শাসনকে এফেক্ট করতে পারে, কিন্তু হাসিনার সাথে ভারতের সম্পর্কটাকে এফেক্ট করবে না। এখন আপনি বলতে পারেন যে সিপিজি আসলে কতটা কতটা মানে মানে প্রভাবশালী বা কতটা কি করতে পারে। এখন দেখেন দিল্লিতে কিন্তু আগেও বড় আন্দোলন হয়েছে, কৃষকদের আন্দোলন হয়েছে। দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা পাঞ্জাব এবং হরিয়ানা থেকে এটা হয়েছে। তারপরে যখন ওই জাতীয়তা নিয়ে আম, অনেক আন্দোলন হলো, ওই ন্যাশনাল সিটিজেন কি একটা সার্টিফিকেট একটা তৈরি করার জন্য, যেখান থেকে যেটার মাধ্যমে ভারত থেকে অনেক তারা আশা করছিল অনেক মুসলমানকে তাড়িয়ে দেওয়া যাবে। পরে দেখা গেল আসামে ওই তালিকায় যাদের নাম এসেছে তাদের বেশিরভাগই হিন্দু নাম, মুসলমান নাম না, তখন তারা একটু বেকায়দায় পড়ে গেল। বাট এইগুলো নিয়েও কিন্তু তখন 2016, 17, 18 এই সময় ব্যাপক, 18 পরেও ব্যাপক আন্দোলন হয়েছে। এবং কিন্তু বিজেপি কিন্তু মানে তার মসনদ মানে নড়ার তো দূরে থাক, তার কিন্তু আহ, মানে প্রভাব সারা দেশে বাড়তেই থাকে। আপনি দেখলেন যে এই কিছুদিন আগেই তারা পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো একটা ব্যাপক বিজয় পেল বিধানসভা নির্বাচনে, যেটা ইতিহাসে হয়নি যে একটা ডানপন্থী হিন্দুত্ববাদী দল পশ্চিমবঙ্গের মতো উদারপন্থী বা ধর্মনিরপেক্ষ রাজ্যতে ক্ষমতা দখল করে নিবে, এটা আগে হয়নি, এবার হয়েছে। কাজেই বিজেপির প্রভাব কিন্তু সারা দেশে এখন প্রবল। এটা বোধহয় তাদের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যাপক তাদের প্রভাব, এবং
তাদের যে নিয়ন্ত্রণ বিভিন্ন রাজ্যসভাগুলোর উপর, এত বেশি রাজ্যসভার উপর নিয়ন্ত্রণ বিজেপি এর আগে কখনো পায়নি। কাজে দিল্লিতে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু বিজেপিকে অতটা ভাবাবে না। কারণ সংসদীয় গণতন্ত্রে আপনার, হ্যাঁ, একটা সরকার যখন বেকায়দায় পড়ে, যখন সে তার ক্ষমতা প্রয়োগ করতে পারে না, তার দেশ চালাতে পারে না ঠিক মতো, সে তার সামনে একটা অপশন থাকে নির্বাচন ডাকার, একটা আগাম নির্বাচন ডেকে দিল, সরকার চলে গেল, নতুন নির্বাচন হলো। বিজেপি হয়তো সেটা করতে পারে যদি সেই অবস্থা হয়, কারণ বিজেপির হয়তো একটা চিন্তা থাকতে পারে যে আমি তো একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবো, একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়ে আমি এদেরকে দেখিয়ে দেবো যে কে আসলে রাজা। কিন্তু সেই ঝুঁকিটা নরেন্দ্র মোদী নেবেন কিনা সেটা হলো প্রশ্ন। কারণ অনেক সময় এই ঝুঁকি নিয়ে পরে দেখা গেল যে না, পরিস্থিতি উল্টে গেল। কারণ ককরোচ পার্টি হয়তো একটা একটা আপার হ্যান্ড পেয়ে গেল, তখন হয়তো পরিস্থিতি উল্টে যেতে পারে। সো একদিক থেকে আপনি এই ভারত যেহেতু একটা প্রাদেশিক, একটা ফেডারেল সিস্টেম, সেখানে শুধু দিল্লিতে ক্ষমতা নিয়ে টানাটানি করলে হবে না, বিভিন্ন রাজ্যের ক্ষমতা তো অন্যদের হাতে, রাজ্য সরকারের হাতে। কাজেই আপনি দেশের সরকার মানে পাল্টাতে গেলে আপনাকে নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে। কাজে বিজেপিকে কনভিন্স করাতে হবে এই ককরোচ পার্টিকে যে তোমাদেরকে নির্বাচন দিতে হবে। তো মানে সেটা সেই রকমের প্রেশার ক্রিয়েট করার ক্ষমতা এই ককরোচ পার্টির এখনো আছে বলে আমার মনে হয় না। কিন্তু তারা যে সেটা অর্জন করবে না সেটাও তো বলা যায় না, সেটা তো অর্জন এক করতেই পারে, প্রকারের কারণ তাদের সাথে তো বিভিন্ন বিরোধী মানে দলগুলো যারা তারাও যেমন কংগ্রেস সেই আন্দোলনের মধ্যে যোগ দিয়েছে। রাহুল গান্ধী তাদেরকে ধরে নিয়ে মানে সেই দেখা গেল যে মোদির বাসার সামনে তারাও বিক্ষোভরত অবস্থায় আছেন। মানে বিভিন্ন দল, আম আদমি পার্টি তারা যুক্ত হয়েছে। মানে রাজনৈতিক দলগুলো তো যুক্ত হয়ে যাচ্ছে যারা বিরোধী হ্যাঁ, পক্ষে। তাদের তাদের পক্ষে তাদের সমর্থন দিচ্ছে। আম, কিন্তু ব্যাপার হচ্ছে যে এইটা মানে ককরোচ পার্টি যখন শুরু হয় তাদের যেই জনসমর্থন ছিল বা তাদের যে জনপ্রিয়তা ছিল সেটা কিন্তু বাড়ছে। আমি দেখলাম যে তারা শুধু দিল্লি না, তারা বেঙ্গালুরু, মুম্বাই, আহমেদাবাদ, হায়দ্রাবাদ বিভিন্ন শহরে তারা এখন বিক্ষোভ করছে। কাজেই তাদের অ্যাক্টিভিটি কিন্তু স্প্রেড করছে। যতই স্প্রেড করবে বিরোধী দল এটা থেকে মানে একটা শক্তি অর্জন করতে পারবে। কিন্তু ককরোচ পার্টি আসলে কোন দিকে যাবে কে জানে। নির্বাচনের সময় আসলে তারা কি বিভিন্ন কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলকে সমর্থন দেবে আমি জানি না। বিজেপি এই মুহূর্তে ভারতের একমাত্র জাতীয় দল। কংগ্রেস এখন আর জাতীয় দল নেই, কারণ সে কয়েকটা পকেটে তার জনপ্রিয়তা আছে, কয়েকটা পকেটে। আর জাতীয় দল বলতে যারা সারা দেশে, যাদের নিয়ন্ত্রণ আছে বিভিন্ন জায়গায়, প্রাদেশিক এবং সরকারি, মানে ফেডারেল গভর্নমেন্টে, সেটা হচ্ছে বিজেপি। সো কংগ্রেসকে নতুন করে আবার জাতীয় দলে পরিণত হতে হবে। গত নির্বাচনে তারা খারাপ করেনি, তারা বেশ ভালোই করেছিল, প্রায় 200টা সিট পেয়েছিল। কিন্তু তারপরেও তারা ঠিক ওই বিজেপির যে জাতীয় স্প্রেড সেটা তাদের নেই, তাদের আগে ছিল, অনেক কমে গেছে। সো তাদেরকে নিজেদের অ্যাপিল আরো বাড়াতে হবে। আর এই ককরোচ পার্টি এটা কি করবে এখন, এখন একটা মানে এখনো প্যাটার্ন মানে এই একটা প্যাটার্ন সৃষ্টি হলো কিনা আন্দোলনের মানে এই প্যাটার্নটাকে কিভাবে একটা সফল হয়েছে বাকিরা ফলো করছে এরকম নাকি ধরেন বাংলাদেশের আন্দোলন তার আগেও জেন জির যে আন্দোলন এবং বাংলাদেশ ভারতের এই বিষয়গুলো যেমন 24-এর গণ অভ্যুত্থানের কথা যদি বলি সেখানে শেখ হাসিনা সেই রাজাকার শব্দটাকে পিক করে মানে সেটি আন্দোলনের একটা হুম, বড় জায়গা হয়ে গেল। তারপরে এখানেও ছোট করে শুরু করতে চেয়েছিল, খুব একটা হয়নি বা যেটি আপনি বিশ্লেষণ করছেন এটা এমন কোনো কারণ পায় নাই যে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে আন্দোলন সেখানেও ফার্মের মুরগি শব্দটাকে নিয়ে খুব তোলপাড় হুম, হলো। ভারতেও প্রধান বিচারপতির সেই ককরোচ বা তেলাপোকা শব্দটা নিয়ে হুম। আন্দোলন শুরু হয়ে গেল এবং সেই জেন জির আন্দোলন একই রকমভাবে মানে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে কিনা এই মানে বিশ্বজুড়ে আন্দোলনের। এখন যেটা হচ্ছে যে আপনার সামাজিক মাধ্যমের বদৌলতে কে কোথায় কি বলছে এটা আমরা দ্রুত জেনে হুম, যাচ্ছি। হ্যাঁ, এবং এটা জেনে যাচ্ছি খুব মানে শর্ট ফর্মে। আমাকে ১ ঘন্টার বক্তৃতা শুনতে হচ্ছে না। আমাকে কিন্তু একটা ক্লিপ দিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। একটা রিল, একটা শর্ট YouTube এ যেটা আরকি ১ মিনিট, ১.৫ হুম, মিনিট। হুম, সেখানেই কিন্তু আপনার এই ককরোচ, এই ফার্মের মুরগি এইসব শব্দগুলো চলে আসছে। কাজেই আমি কিন্তু খুব সহজে ক্ষিপ্ত হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি। হুম, কারণ এই তরুণ সমাজ তো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সে যখনই মনে করছে যে তাকে আ অবজ্ঞা করা হচ্ছে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে, তাকে খাটো করা হচ্ছে, তখনই সে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং রাস্তায় নেমে পড়ছে। এবং এটা সে একা না। কারণ সবাই তো সামাজিক মাধ্যম দেখছে। কাজেই একসাথে লাখ, লাখ ইয়াং পিপল অফেন্ডেড হচ্ছে। আগে যেটা হতো না। আগে আপনাকে বসে একটা বক্তৃতা শুনতে হতো। তারপরে মনে করতে হতো উনি কি বললেন, কি বুঝলাম না। হ্যাঁ, পত্র-পত্রিকায় কি লেখা হলো।
পত্রিকা হয়তো ওটা নাই, ওই বাক্যটা হয়তো নাই, ফলে হারিয়ে গেল। এখন হারানোর কোনো সুযোগ নেই। বলছেন তো এটা রিল এবং শর্টস আকারে প্রতিটা সামাজিক মাধ্যমে ঘুরছে এবং লাখ লাখ ছেলেপেলে এটা দেখছে এবং তারা সব একযোগে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো এই খ্যাপার আমরা নমুনা দেখছি এখন, এবং এটা থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া না থাকলে এই স্প্রেডটা, এই কমিউনিকেশনটাই হতো না। হুম। জি। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়ার কারণেই এই প্যাটার্নটা তৈরি হলো। আরেকটা মানে ২-১ টা অন্য বিষয়েও যাই। সোশ্যাল মিডিয়াতেই বিশেষ করে একটা বিষয় দেখা যাচ্ছে, এটি বাংলাদেশের আ মানে প্রসঙ্গেই বলছি যে, ইদানিং সিনিয়র সাংবাদিক এই মানে এটাও একটা ট্যাগ হয়ে গেছে। এটাকেও একটু নেগেটিভলি দেখা হচ্ছে, এই বিশেষণটাকে, মানে এই পদটাকে অবজ্ঞাসূচকভাবে বা তামাশা করে বলা হচ্ছে। মানে এটাকে কিভাবে দেখেন? এরকমটা হওয়া কি যৌক্তিক? এটার পেছনে কারণ আছে? নাকি আপনার কাছে কি মত? আপনার মত কি? আমার এটার পিছনে একটা কারণ আছে, আমি সিউর যে কিছু, কিছু সাংবাদিক যারা সিনিয়র, সিনিয়র সাংবাদিক কাদেরকে বলে? যাদের একটা বয়স হয়েছে। হুম, প্লাস যারা এই পেশায় একটা সময় কাটিয়েছেন, অভিজ্ঞতা। হয়তো ২০, ২৫, ৩০ বছর কাটিয়েছেন। তাদেরকেই তো সিনিয়র সাংবাদিক বলে। আগে তো ছিল, মানে এখনো আছে একটা পদবি, সিনিয়র রিপোর্টার, সিনিয়র এডিটর, হুম, সিনিয়র সাব এডিটর, এগুলো পদগুলো এখনো আছে। কিন্তু তাদেরকে সিনিয়র সাংবাদিক বলা হয় না। তারা তাদের পদ অনুযায়ী চলে। কিন্তু যারা আরকি হয়তো অনেকদিন কাজ করেছেন, হয়তো আর কাজ করছে না, তারা নিজেদের পরিচয় দেয় সিনিয়র সাংবাদিক হিসেবে। এবং এদের অনেকেই যেহেতু এখন সরকারের বিরুদ্ধে, বিশেষ করে ইউনূস সরকারের বিরুদ্ধে টক শোতে বা নিজেদের প্ল্যাটফর্মে কথা বলছেন, তাই তাদেরকে তাদের কথাবার্তা নাকচ করার জন্য, ডিলেজিটিমাইজ করার জন্য তাদেরকে একটা ট্যাগ দিতে হবে। সো সিনিয়র সাংবাদিকটাকে একটা তাচ্ছিল্য করা হলো। মানে একটা তাচ্ছিল্য করা হলো যাতে তাদেরকে মানুষ তাচ্ছিল্যের চোখে দেখে। এবং তাদেরকে চোখে মানে মানুষের চোখে খাটো করার মানেই হচ্ছে তারা যে বক্তব্য দিচ্ছে সেটাও খাটো করা। আসল টার্গেট হচ্ছে তারা যে কথা বলছেন, তাদের যে বক্তব্য, সেটাই হচ্ছে টার্গেট। কিন্তু সেই টার্গেটে পৌঁছানোর জন্য আপনার তো ওই কথা মোকাবেলা করতে গেলে আপনাকেও তো যুক্তিতর্ক দিতে হবে। তো আপনি অত ঝামেলার মধ্যে যেতে চান না। তাই আজকের দুনিয়ায় সবচেয়ে ভালো হচ্ছে লেবেলিং। আপনি লেবেল করবেন, আপনি তাকে ডিলেজিটিমাইজ করবেন, আপনি তাকে ক্যানসেল করে দিবেন। এবং এইটাই হচ্ছে এফোর্ট। এখন আমার কাছে সেজন্য আমি মনে করি এই যে তাচ্ছিল্য করা হচ্ছে সিনিয়র সাংবাদিক ট্যাগ নিয়ে, এটা খুবই দুঃখজনক, এবং এটার পেছনে যেই মোটিভেশন কাজ করছে সেটা খুবই মারাত্মক এবং নেতিবাচক। আমি জাস্ট একটা জিনিস আমি ভাবছিলাম যে সাংবাদিক কারা? যারা সাংবাদিকতা করে। কিন্তু সাংবাদিকতা তো আজকাল শুধু ওই কোনো পত্রিকা বা টেলিভিশনে কাজ করবে তারাই সাংবাদিক, এই দুনিয়া তো আর নেই। এই যে আপনি এখন কোনো টেলিভিশনে কাজ করেন, কিন্তু আপনিও সাংবাদিক, আপনি সাংবাদিকতা করছেন। আমিও এখন কোনো প্রতিষ্ঠানে কাজ করি না। কিন্তু আমিও সাংবাদিক। আমি প্রচুর লেখালেখি করছি, আমি ইন্টারভিউ দিচ্ছি, আমি ইন্টারভিউ নিচ্ছিও। কাজেই আমিও সাংবাদিক। কিন্তু যারা সাংবাদিক ছিল কিন্তু পরবর্তীতে সরকারি চাকরি করে। তারপরেও সরকারি চাকরিতে কর্তব্যরত অবস্থাতে যদি নিজেদেরকে সাংবাদিক বলে পরিচয় দেয়, এখানেই তো একটা গন্ডগোল। আমি মানে পার্টিকুলারলি দেখেন ওয়াশিংটনের যেই বাংলাদেশের প্রেস মিনিস্টার আছেন, গোলাম মুর্তজা। হুম, হুম। তিনি একজন ক্যারিয়ার সাংবাদিক ছিলেন। কিন্তু তারপরে তিনি প্রেস মিনিস্টার হন। তাহলে কি হলো? তিনি এখন সরকারি কর্মকর্তা। তিনি আর সাংবাদিক না। কিন্তু তিনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমি দেখেছি যে তিনি সাংবাদিক পরিচয় দেন। কিন্তু তিনি তো সাংবাদিক পরিচয় দিতে পারেন না, দেওয়া উচিত না। কারণ তিনি এখন একটা আমলা। তিনি সরকারি চাকরি করছেন। সরকারের মুখপাত্র তিনি ওয়াশিংটনে। কাজেই তিনি সাংবাদিক হতে পারেন না। এইটাই হলো আসল যে এনারাই সাংবাদিক পরিচয় তাদের মানে দেওয়া উচিত না যারা সরকারি চাকরি করছে। কিন্তু যারা কোনো প্রতিষ্ঠানে নেই কিন্তু সাংবাদিকতার কাজ করে যাচ্ছে, যেটা আরকি সাংবাদিকতার কাজ, তারা কেন সাংবাদিক পরিচয় দিতে পারবে না? আর যদি কেউ সিনিয়র হয় বয়সে এবং কর্মে, অভিজ্ঞতায়। তারা কেন নিজেদেরকে সিনিয়র সাংবাদিক পরিচয় দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। এটা নিয়ে তো তাচ্ছিল্য করার কিছু নেই। স্পষ্ট। আপনার বিশ্লেষণ স্পষ্ট। শেষ একটা প্রসঙ্গে আসি, সেটাও সম্প্রতি খুব আলোচিত হয়েছে। এখনো চলছে বিষয়টি যে হঠাৎ করে ৪৫ বছর পর আ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর অন্যতম হত্যাকারী হিসেবে চিহ্নিত হচ্ছেন মেজর মোজাফফর।
তাকে গ্রেপ্তার করা হলো এবং তাকে আবার সেনা হেফাজতে পাঠানো হলো। এবং তারপরে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, তিনি বলছেন তিনি তাকে আসলে অবসরপ্রাপ্ত মেজর বললেন। যেখানে মানে যারা সেনাবাহিনীতে কর্মরত যারা তারা বলছে তিনি আসলে বহিষ্কৃত সেনাবাহিনী থেকে। আচ্ছা। তিনি তাকে অবসরপ্রাপ্ত বললেন এবং তিনি বললেন এক ব্যক্তির আলাদাভাবে মানে ২ আইনে বিচার হতে পারে না। ফলে সেনাবাহিনীর সদস্যদের সেনা আইনেই বিচার করতে হবে। ফলে তাকে সেনা হেফাজতেই দেয়া হয়েছে। এরকম বক্তব্য। কিন্তু আ মানে কি মনে হচ্ছে এটি আসলে ৪৫ বছর পর কি উদ্দেশ্যে তাকে ধরা হচ্ছে বা বিষয়টিকে কি একটু হালকা করেও দেখা হচ্ছে কিনা? কারণ সেনা বিদ্রোহের বিচার হয়েছিল। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তো আর বিচার হয় নাই। ফলে একই আইনে হুম। মানে ২ আইনে এক ব্যক্তির বিচার হবে না। একটু ছাড় দেওয়ার কোনো মানসিকতা আছে কিনা? নাকি আসলে শক্তভাবেই হচ্ছে বিষয়টা? আপনার কি বিশ্লেষণ? এটা খুবই মানে আশ্চর্যজনক একটা ব্যাপার যে হঠাৎ করে এই মেজর মোজাফফর কোথা থেকে আসলেন? আকাশ থেকে পড়লেন ৪৫ বছর পর এবং এই যে বাহিনীর হাতে দেওয়া। তো এটা তো এক ধরনের দ্বিচারিতা। কারণ অনেক সেনা অফিসার, মেজর জেনারেল, এ ডিজিএফআই এর এক্স প্রধান কয়েকজন, তাদেরকে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে। তো তাদেরকে তো সেনাবাহিনীর হাতে দেওয়া হয় নাই। সেনা আইনে বিচার করার জন্য কেন দেওয়া হয়নি? এই লোককে কেন দেওয়া হচ্ছে? এটা হতে পারে যে তিনি একজন সেনা অফিসার ছিলেন এবং তিনি একজন সেনা অফিসারের হত্যাকাণ্ডে বা প্রাক্তন সেনা অফিসার, কারণ জিয়া রহমান তো আর তখন সার্ভিং হুম, তিনি অফিসার না। তিনি তো রাষ্ট্রপতি। রিটায়ার্ড। হুম, তিনি রিটায়ার্ড এবং রাষ্ট্রপতি। কাজেই একজন প্রাক্তন সেনা অফিসারকে হত্যার দায়ে মামলা সেনা আইনে হবে। এটা সরকার বলতেই পারে। কিন্তু হঠাৎ এখন কেন এটাকে এই মানে নদীর তলদেশ থেকে তুলে আনা হলো, এটা আমার কাছে খুব মানে ঘোলাটে লাগছে এবং যেটা আমি সম্প্রতি শুনলাম, এখন আমি বলে রাখি, আমি এটা কারো মুখে শুনিনি বা দেখিনি। আ যে তিনি নাকি বলেছেন যে ভারত এই জিয়া হত্যাকাণ্ডে জড়িত ছিল। এখন এই কথাটা তিনি বলেছেন, এটাও একটা মানে আমি একজনের মুখে শুনেছি। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে অফকোর্স এই কথাটা তিনি বলেছেন জিজ্ঞাসাবাদের সময়। জিজ্ঞাসাবাদের যে কথাবার্তা সেগুলো তো জনসমক্ষে প্রকাশ করার কথা না। কারণ এগুলো তো আদালতের ব্যাপার হবে। এটা তো সাক্ষ্য প্রমাণের ব্যাপার। প্রকাশ করা হয় কখন? যখন এটাকে নিয়ে অন্য কিছু, অন্য উদ্দেশ্যে এই মামলার ব্যাপার না, অন্য উদ্দেশ্যে এটাকে ব্যবহার করা হবে। সো অনেকের একটা ধারণা হতে পারে যে এই শেখ হাসিনার বিষয়টা আসলো আর তার কয়েকদিনের মাথায় এই একটা মানে এগেইন একটা অখ্যাত কুখ্যাত মেজর মেজরের উদয় হলো, যিনি বললেন যে ভারত জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত। কাজেই অটোমেটিক্যালি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটা বিষয় পেয়ে গেল, যেটা নিয়ে ভারতের সাথে বচসা করা যায়, ভারতের উপর চাপ দেওয়া যায়। তো এইটা কি শেখ হাসিনার এই স্টেটমেন্ট এবং আশার এইটার কারণে এটা করা হচ্ছে? নাকি এটা এমনিই হতো? আমি জানি না। বিএনপি তো ১০ বছর আগে ক্ষমতায় ছিল। খালেদা জিয়া ১০ বছর দেশ চালিয়েছেন। তো এই ১০ বছরে তো এই মেজরের কোনো আ সন্ধান বা কোনো কথাবার্তা ছিল না। এবং সবসময় সবাই মনে করত যে জিয়া রহমানের মানে হত্যাকাণ্ডের বিষয়টা সেটলড। সেটা বিচার হয়েছে, একগাদা অফিসারের ফাঁসি হয়েছে, সব ডান। এটা নিয়ে আর কোনো কিছু হবে না। মুজিব হত্যার বিচার হয়নি। সবাই মানে যারা হত্যাকারী, যারা সেলফ ডিক্লেয়ার্ড হত্যাকারী, স্বঘোষিত হত্যাকারী, তারা ঘুরে বেড়াচ্ছেন দিব্যি এদিক ওদিক, দেশের রাজনীতি করছেন। কাজেই শেখ হাসিনার একটা দায়িত্ব ছিল যে এদেরকে বিচারের মুখোমুখি করা এবং তিনি সেটা করেছেন। কিন্তু জিয়াউর রহমানের হত্যাকারীদের মানে অলরেডি বিচার হয়েছে, তাদের ফাঁসি হয়েছে এবং ২-১ জন তো আগেই মারা গেছে। কাজেই এই বিষয়টা সেটলড। তো এটাকে হঠাৎ মানে না, কিন্তু পানি আসলে এই মানে বিষয়টা কি সেটেলড? কারণ আসলে তো বিচার হয়েছে সেনা বিদ্রোহের। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার তো হয় নাই। সেনা না বিদ্রোহের জন্য সেই একসাথে ১২ জনকে সাথে ১৯ দিনের মধ্যে বিচার করে ফাঁসি দিয়ে দেওয়া হলো। হুম। বাকি ২ জন সম্ভবত পলাতক হয়ে গেলেন ওই সময়। তার মধ্যে একজনই মেজর মোজাফফর। তো বিচার তো জিয়া হত্যাকাণ্ডের কখনোই হলো না। কিন্তু মঞ্জুরের যেই মৃত্যু হলো, জেনারেল মঞ্জুর, হুম। সেটাও বিদ্রোহের জন্য, জিয়া হত্যাকাণ্ডের জন্য না। কিন্তু এখন যাদেরকে ফাঁসি দেওয়া হলো বিদ্রোহের জন্য, তারাই যদি জিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, তাহলে তো আপনার ফলাফল ওই একই হবে। ওদেরকে আবার ফাঁসি দিতে হবে বা ওদেরকে দোষী সাব্যস্ত করতে হবে। হুম। পশ্চিম হ্যাঁ, কিন্তু পশ্চিম অপরাধ তো ২ টা। অপরাধ তো ২ টা। মানে অপরাধ ২ টা, হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন যে, দুভাবে কিন্তু বিচার। আমার মানে প্রশ্নটা রয়ে যায় না যে ১০ বছর ক্ষমতায় থাকার পর খুবই হঠাৎ স্বাভাবিক। এখন হুম। নাকি নাকি তারেক রহমানের মানে ইচ্ছা জিয়া রহমানের হত্যাকাণ্ড
বিচার করার ইচ্ছা তারেক রহমানের তার মার চেয়ে বেশি আছে, হুম। এবং তিনি মনে করছেন যে তার হাত এখন শক্তিশালী হয়েছে 91 এবং 2001